ওই যে কারেন্ট গেলে জ্বলে। প্রিয় সাহেব, আমরা জানতে চাইতেছি যে আপনাদের এই হুসেনপুর কিশোরগঞ্জ এবং এক আসনে আপনাদের আসলে কেমন দৌরাত্ম, আপনারা কেমন জনসমর্থন দেখতে পাচ্ছেন যে আপনারা গণসংযোগ করেছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর এবং কিশোরগঞ্জ জেলা তথা কিশোরগঞ্জ সদর, এই কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়েই এক আসন। এটার কার্যক্রম আলহামদুলিল্লাহ বিগত 1 বছর আগে আমাদের আজিমুদ্দিন স্কুলের মাঠে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব আসছিলেন। এই আসার পর থেকে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা হোসেনপুরের সকল ইউনিয়নগুলো গঠন করতে সক্ষম হয়েছি এবং সদরের প্রায় 11 থেকে 12টা ইউনিয়ন এইটুকু অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের ওয়ার্ড পর্যন্ত হইতেছে। ইউনিয়ন সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কোনো কোনো জায়গায় আহ্বায়ক কমিটি আর কোনো কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি সব আলহামদুলিল্লাহ কমপ্লিট। মূলত পৌরসহ আমাদের 19টা ইউনিয়ন সদর এবং হোসেনপুরের মিলে, এবং অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ড কমিটি গঠন হয়ে গেছে। তো নিয়মতান্ত্রিকভাবে আমরা সকল ওয়ার্ড কমিটি সহ ইউনিয়ন কমিটিগুলো পূর্ণাঙ্গ আগামী হয়তো 3 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো, কোনোটাই বাকি থাকবে না। একথা নির্বাচনের আগে আমরা প্রতিটা ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন করে প্রতিটা যেখানে ভোটের বাক্স আসবে সেই ভোটের বাক্স যেন আমাদের সেখানে এজেন্ট থাকে, সেখানে যেন আমাদের লোকজন থাকে, এই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আচ্ছা, হোসেনপুর এক আসনের জনগণের কাছে আপনার কি মেসেজ দেওয়ার মতো এই মুহূর্তে কিছু আছে কিনা নির্বাচনের আগে? আসলে দীর্ঘ 53 বছর স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করতেছি কিশোরগঞ্জ এবং হোসেনপুর, আমাদের এই কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত 2 জন প্রেসিডেন্ট অতিক্রান্ত হয়েছে। একজন উনি খণ্ডকালীন আর একজন প্রায় 10 বছর উনি অতিক্রান্ত করছে। কিন্তু আসলে কিশোরগঞ্জ যে মানের মানুষ মনে করে জেলার বিভিন্ন দিক থেকে যে কিশোরগঞ্জ মনে অনেক বড় কিছু একটা জেলা, কিন্তু আসলে বাস্তবতা রুটঘাটের খুবই সংকোচন অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খুবই নোংরা। সব কিছুর মধ্যেই আমরা মানে অন্যান্য জেলা থেকে অনেক পিছিয়ে আছি। আজকে যে হোসেনপুর আসছেন, এখানে কোনো মানে অনিয়ম বা কোনো কিছু দেখছেন যে হোসেনপুরের বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে অনেক কাজ করার আছে। যে কাজই পর্যন্ত হয়েছে, কিছু কাজ হয়েছে না বলবো না, তবে এর বাইরেও অনেক কাজ রয়েছে যে কাজগুলা আপনার করা দরকার। বিশেষ করে আমি লক্ষ্য করলাম আমাদের যে ঈদগাহ মাঠ, এখানের এই যে মাঠের যে অবস্থা, এই মাঠটা পানি মানে একদম মানে কাদা কাদা অবস্থা হয়ে আছে, অথচ এটাকে সুন্দর করে আপনার কার্পেটিং করে যদি আপনার এই দুবরা কার্পেটিং করা যেত বা সুন্দরভাবে করা যেত তাহলে কিন্তু এই দুর্দশা থাকতো না। আমরা অনেক কষ্ট করে এই মসজিদের মধ্যে গেলাম। তো এই যে পরিস্থিতি, এরকম আরো যদি খোঁজখবর নিতে থাকি অনেক অসুবিধা এবং অনেক সমস্যা বের হবে। আপনার কাছে জানতে চাই, আপনারা বারবার আপনাদের বক্তব্য উল্লেখ করেছেন যে আপনারা ইসলামী ঐক্যজোটে যাবেন। যদি আপনারা ইসলামী ঐক্যজোটে না যান তাহলে কি আপনারা খেলাফতের মধ্যে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন? এখন এই ক্ষেত্রে আমরা ঐক্যটাকে সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছি, কারণ দেশের যে সিচুয়েশন, আমি চাচ্ছি একরকম, আরেকজন চাচ্ছে আরেক রকম। ইসলামিক দলগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতেছি আমি একভাবে কথা বলি, আরেকজনে অন্যভাবে কথা বলি। আমরা ঐক্যের কথা বলি, অনেকে বলে যে এই ঐক্য না হয় ঐক্য হলে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত মৌলানা মামুনুল হক সাহেব পর্যবেক্ষণে আছি। অনেকেই বলতেছেন যে আমরা বিএনপির সাথে ঐক্য করব, এই ধরনের কথাও মানে চাওয়ার আছে। আবার অনেকে বলতেছেন যে না, এখানে এরকম কোনো স্পষ্ট মামুন সাহেব করেন নাই। তো আসলে আমরা বর্তমানে পর্যবেক্ষণে আছি, তবে আমরা বেশি সংখ্যক মানে চিন্তা চেতনাটা আমরা ইসলামী ঐক্য 8টা দল নিয়ে ইতিমধ্যে আপনারা শুনছেন এবং অনেকটা আমরা কাছায় গেছি। হয়তো আমরা ইসলামী ঐক্যটাই প্রাধান্য দিচ্ছি, এটাই হবে। যদি কোনো কারণবশত এটা না হয় তাহলে সর্বশেষ আমরা এককভাবে, বিশেষ করে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে ঐক্য করার তো প্রশ্নই আসে না। আমরা সারা বাংলাদেশে আমাদের অবস্থান থেকে আমরা নির্বাচন করে সারা বাংলাদেশে কী পরিমাণ ভোট পাবো সেই ভোটের উপর ভিত্তি করে কিন্তু আমরা এমপি কোঠা পাবো। সেই হিসাবে ঐক্য করার তো কোনো প্রশ্নই আসে না, প্রয়োজনও নাই। তো যদি ঐক্য না হইয়া বর্তমান যে নিয়মে যে নির্বাচন হয়, এই নিয়মে যদি নির্বাচন হয় তাহলে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। সেটা আপনার ইসলামী দলের সাথেই আমরা চেষ্টা করতেছি। যদি এটা না হয়ে ভিন্ন কিছু হয় সেটাও
মানে মানে সময় অসম্ভবের কিছু না, হইতেও পারে। কারণ দেশের যে সিচুয়েশন, পিয়ারে হলে আলাদা নির্বাচন হ্যাঁ করবেন। পিয়ার হলে তো অবশ্যই, যদি আর পিয়ার না হলে উচ্চ জোট। কক্ষ এবং নিম্ন কক্ষ দুনো কক্ষে যদি পিয়ার হয়, তাহলে কোনো দলের সাথে কোনো দলের হিসাব হবে না, প্রত্যেকে যার যার মতো নির্বাচন করবে। শুধু এখানে আপনার আপনার ইয়েটা মার্কাটা থাকবে, অমুক দলের মার্কা, এই মার্কা অনুযায়ী নির্বাচন হবে। এই ক্ষেত্রে সন্ত্রাস এবং মানে ক্ষমতা প্রয়োগ করে যেমন ভোট গ্রহণ করে, এটা থাকবে না। কারণ যে মারামারি এটা করবে, টাকা খরচ করবে, হ্যাঁ যে এমপি হবে, তো কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য কোনোভাবেই সে এটা নিয়ে ঝুঁকি নিবে না, টাকা অতিরিক্ত খরচ করতে যাবে না, ও মারামারিতেও যাবে না। অর্থাৎ আমার দল যে পরিমাণ পায়, কেন্দ্রের থেকে সিদ্ধান্ত হয়ে কারে কারে এমপি বানাবে, 150 এমপি যদি পায়, ওরা আপনার নির্ধারণ করবে। এরকমভাবে 3% যদি পায়, তাহলে সে 9টা আসন পাবে। যে দল ওটা হাইকমান্ড থেকে নির্ধারণ করবে কাকে বানাবে না বানাবে। অতএব কে হবে খাগড়াছড়ির এক লোক এমপি হইব, আমি এখানে মারামারি করবো কোন দুঃখে, এখানে আমি কোটি কোটি টাকা খরচ করবো কোন দুঃখে। অতএব পিয়ার পদ্ধতিটা যদি হয়, তাহলে সবচেয়ে বেটার হবে এবং সারা বাংলাদেশের সকল মানুষের মতামতের মূল্যায়ন হবে। লক্ষ্য করে দেখবেন, এক এলাকায় 3 লক্ষ ভোট, দেখা গেছে 95,000 ভোট একজনে পাইছে, আরেকজনে পাইছে আপনার ধরেন না 80,000 ভোট, আরেকজনে পাইছে 70,000 ভোট। কিন্তু যিনি 95 পাইছে উনি কিন্তু পাস, বাকি তার এগেনিস্ট 80,000 70,000-এর কোনো 1 পয়সার মূল্য নেই। অথচ পিয়ার হলে প্রত্যেকটা ভোটের মূল্য হবে এবং প্রত্যেকটা ভোটের অনুযায়ী ওখানে প্রতিনিধিত্ব হবে। এই জন্য আমরা কিন্তু পিয়ারের পক্ষে। তাহলে প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে যে বাংলাদেশে তার আমি প্রতিনিধিরা ভোট দেই নাই, যে আপনারা দেখি নাই যে ওনাকে আমি ভোট দিতেছি, ওনার চরিত্র কেমন, ওনার চালচলন কেমন, ওনাকে ভোট দিলে কি আসলে এই আসনের উন্নতি হবে কিনা, এটা কিন্তু আমি জানতেছি না। তা আমি কাকে ভোট দেবো? আমি শুধু মার্কাকে কেন ভোট দেব? এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখেন আমরা যিনি এখানে সংসদ নির্বাচন করেন, উনি কিন্তু মূলত সংসদে আইন করার জন্য উনি নির্বাচিত হন। এখানে স্থানীয় সরকার, উপজেলা এবং আপনার জেলা, পাশাপাশি আপনার ইউনিয়ন এবং মেম্বার, স্থানীয়টা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে তারা কিন্তু ক্ষমতা প্রতিনিধিত্ব করার কথা। কিন্তু বর্তমান সিস্টেমে একজন এমপি হইয়া উপজেলাকে থ্রেট দেয়, উপজেলার প্রতি ক্ষমতা প্রয়োগ করে, ইউনিয়নের প্রতি ক্ষমতা প্রয়োগ করে, এমনকি কমিশনারের প্রতি ক্ষমতা প্রয়োগ করার কারণে পুরা ক্ষমতাটা কিন্তু এমপির কাছে চলে যায় বর্তমান সিস্টেমে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, টিউনু আছে, ওসি আছে, এরা কি আমরা বানাই দিতেছি? এরা কিন্তু যে কোনো জায়গা থেকে আইসে কিন্তু তারা দায়িত্ব ওসিটিকেই পালন করতেছে। ওরা কিন্তু আমরা নির্বাচন করছি না, টিউনু কিন্তু আমরা নির্বাচন করছি না, কিন্তু টিউনুকে কিন্তু এখানে দায়িত্ব কিন্তু পালন করতেছে। তদ্রুপ উনি সংসদে আইন করবে, তো সংসদে আইনে ভালো মন্দ তো কোনো প্রশ্ন না, সংসদে আইনের মতামত দিবে উনি। যে খাগড়াছড়ি থেকে আসুক, আর চিটাগাং থেকে আসুক, আর কুমিল্লাতে আসুক, ওটা তো সমস্যা নাই। স্থানীয়টাকে আপনি শক্তিশালী মেম্বার আপনি সৎ বানাবেন, শক্তিশালী একজন চেয়ারম্যান সৎ বানাবেন, ভালো লোক বানাবেন, উপজেলা সৎ ভালো বানাবেন। আপনার তো এমপি সাহেবের দরকারই নেই, এমপি সাহেবের তো এখানে কোনো প্রয়োজনই নেই। বর্তমান সিস্টেমে প্রয়োজন আছে, কারণ সকল ক্ষমতাটা তার হাতে ধরে রেখে আপনার যত স্কুল স্ট্যান্ডিং কমিটির তার নিজের বাইরে দিব, মুখে দিব, তো মুখে দিব, ওর নিজের লোককে আমরা চেয়ারম্যান বানাইব, উপজেলার ইউনিয়নের মেম্বার বানায়, পুরো ক্ষমতাটা এমপি নিয়ন্ত্রণ করে। কিন্তু বর্তমান যদি পিআর সিস্টেম হয়, তখন শুধু মানে এমপি মানে শুধু আইন প্রণয়নের নেতা, উনি শুধু আইন করবে। তা আইন করার ক্ষেত্রে এখানে আপনি কারে ভোট দিলেন না দিলেন এটা তো প্রশাসন করবে। হ্যাঁ, সব প্রশাসন করবে, স্থানীয় প্রশাসন করবে। আপনার উপজেলা চালাবে উপজেলা চেয়ারম্যানে, ইউনিয়ন চালাবে ইউনিয়ন চেয়ারম্যানে, কমিশনার চালাবে। আমরা অন্য দল থাকতেও আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে কেন আমরা বেছে নিব? বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে আমরা অন্য এত দল থাকার পরে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে আমরা বেছে নিব? আসলে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ভিন্নধর্মী ইসলামিক দল, যে দলটা এ পর্যন্ত 1989 সালে 8 ডিসেম্বর গঠন হওয়ার পর থেকে এই বাংলাদেশে যখনই কোনো রকমের মানে কালো থাবা আসছে, যখনই ইসলামের উপরে আক্রমণ আসছে, যখনই কোনো রকমের মানে বিদেশি থাবা আসছে, অথবা দেশীয় থাবা, অথবা কোনো রকমের যেমন ফতোয়া বিরোধী রায়, এবং ধরেন আপনার ভারতে বাবরি মসজিদ ভাঙলো, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সেগুলো আল্লামা আজিজুল হক সাহেব নেতৃত্ব দিয়ে এটার পক্ষে কাজ করছেন। কিন্তু এরকম কোনো দল ভিন্নটা পাওয়া যায় না যে এই কাজগুলোর মধ্যে তারা ওই রকম কিছু অংশ করছেন, কিছু তারা করতে সক্ষম হন নাই। কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বাতিলের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় সোচ্চার এবং হকের পক্ষে, ন্যায়ের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস
প্রথম শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছে, যেটা কোনো অন্য দলের মধ্যে আমরা লক্ষ্য করি না। দেখেন, বিগত 15 বছরে অনেক দল আছে তারা জেল খাটে নাই, তারা ইসলামিক দল, কিন্তু আমরা কিন্তু একদম টপ টু বটম সবাই জেলে গেছে। কারণ হলো যে আমরা সত্যের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। যারা অন্যায়ের যারা করে তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখনই তারা আমাদের উপরে তাদের খড়গ নেমে আসে, এবং এই খড়গটা কিন্তু আমাদের দীর্ঘ একদম রাষ্ট্র বিনির্মাণের পর থেকে কি করে আমাদের দল বিনির্মাণের পর থেকে হয়ে আসছে। কারণ সেগুলো হিসাব যখন লং মার্চ করেন তখনই জেলে গেছেন, ফতোদ্বীপে আন্দোলনে জেলে গেছেন, মৌলানা মামুনুল হক সাহেব জেলে গেছেন। এরকম জেল এটা স্বাভাবিক হয়ে গেছে আমাদের। কারণ যখন আমি সত্যের পক্ষে কথা বলি, অন্যের পক্ষে কথা বলি, তখনই যারা ক্ষমতার মস্তদে থাকে তাদের হাতে গা লাগে এবং তাদের সমস্যা হয়, তখনই তারা জেলে ঢোকে। অতএব বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে একটা ইসলামী সেরা দল মনে করি, সেই হিসাবেই আমরা এই দলটা করি। আপনি পিআরের কথা বলছেন, আপনি তো আপনাদের দলের আমির মাওলানা মামুনুল হক কিন্তু পিআর মিক্সড পদ্ধতি চাচ্ছেন। আপনার বক্তব্য এবং মামুনুল হকের বক্তব্যের মধ্যে কি সাংঘর্ষিক কিনা? আসলে মৌলানা মামুনুল হক সাহেব মানে মিক্স যে পিয়ারের কথা বলছেন, এটা হলো একটা সলিউশন দেওয়ার জন্য। মূলত উনি কিন্তু এই কথার কায়েল না, মানে এই কথা বলার বিষয় না, উনি কিন্তু পুরাটাই চান। কিন্তু যখন বিএনপি মানতেছে না, ওটা মানতেছে না, তালগাছা আমার, এরকম একটা ঝগড়া মিটাইতে গিয়া উনি একটা মিক্স সিস্টেম উনি ঘোষণা করছে। বিষয়টা হলো এই, আসলে উনি পুরা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ উনি দুটোটাই চান, কিন্তু ওই ঝগড়া সমাধানের জন্য উনি একটা মাঝখানে একটা মিক্স সিস্টেম যেহেতু কথা বলছেন। হুসেনপুরে আসছেন, হুসেনপুর নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন যে যারা এমপি মন্ত্রী হয়েছেন হুসেনপুর কিশোরগঞ্জ একে, কিন্তু হুসেনপুরটা অবহেলিত। আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে হুসেনপুরকে নিয়ে, যদি একটু বলতেন? হ্যাঁ, অবশ্যই। আমি হোসেনপুর এবং কিশোরগঞ্জ দুটোটাই যেহেতু আমার আন্ডারে থাকবে, এক্ষেত্রে হোসেনপুরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা, তারপরে আপনার ঈদগার ব্যবস্থাপনা, তারপরে আপনার কালভার্ট, তারপরে মসজিদ, মন্দির, মাদ্রাসা, এরকম জনহিতকর যত কাজগুলো আছে। সবচেয়ে বড় কথা হলো আমি এসে যেখানে যেটা প্রয়োজন সেটাই আমি বাস্তবায়ন করব। কারণ আমি কয়টা বলবো, সমাজের সমস্যার কিন্তু অভাব নাই। সমাজে এসে যে সমস্যাটা আমার করা মানে সমাধান করা সম্ভব, করা প্রয়োজন এবং উচিত, আমার দায়িত্বে বর্তায়, এই কাজগুলোই আমি করব আমার সর্বশক্তি দিয়ে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, ইনশাআল্লাহ। ধন্যবাদ।